আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের। ঠিক বলছেন, আপনারাই একমাত্র দল যাদের জন্ম ভারতে, আর এই জন্যই বলেন ভারতের সাথে বন্ধুত্ব চান, সুসম্পর্ক চান, আর ভারত আপনাদেরকে বন্ধুত্ব দেওয়ার জন্য বলে বিবেচনা করবে। এখন গল্প শোনাচ্ছেন আপনারাই একমাত্র দল যারা ভারতে জন্ম, কিন্তু ভারত নাকি আপনাদের অপছন্দ করে। বেশি জোরে বলে ফেললাম। 1941 সালে আবুল আলা মওদুদী জামাতে ইসলাম নামের একটা দল ভারতে গঠন করেন, অবিভক্ত ভারতে। 1947 সালে যখন ভারত ও পাকিস্তান নামে দুটি ভিন্ন রাষ্ট্র তৈরি হচ্ছে, তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তান নামের দেশকে নাপাক রাষ্ট্র বলল জামাতে ইসলাম এবং আবুল আলা মওদুদী। দেখুন, ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে জামাতে ইসলাম বেঈমান, গাদ্দার এবং মুনাফিকির যে একটা দল, যে রাষ্ট্রকে তারা বলল নাপাক, যে রাষ্ট্রকে তারা ঘৃণা করলো, সেই রাষ্ট্রের জন্য এই বাংলাদেশ জন্মের সময় স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশ নামে নতুন জন্ম নিতে যাওয়া রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিল এবং অবস্থান নিয়ে এদেশে গণহত্যা চালালো, গণধর্ষণ চালালো, দেশের মানুষকে নির্বিচারে হত্যা করলো। এবং এই দেশ জন্মের পরেও এদেশ যেন স্বীকৃতি না পায়, বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাডভোকেসি করা শুরু করলো। পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে ইয়ানত নামে 1 টাকার চাঁদাবাজি করলো গোলাম আজমরা। এই ঘটনাগুলো ইতিহাসের একটা বাস্তবতা। আজকে নতুন নব্য গোলাম আজম, নব্য রাজাকার পরিচয় দেয়, মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নাকি আজকে বক্তব্য দিচ্ছে ভারত নাকি জামাতকে অপছন্দ করে। জামাত যে ইতিহাসের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বেঈমান, মুনাফিক এবং অভদ্রের একটা দল, যাদের মুখের ভাষা অতীব সুন্দর, আপনারা সেটা এই কমেন্ট সেকশনে দেখবেন। তারা বলছে ভারত নাকি তাদেরকে অপছন্দ করে। জুলাই গণ অভ্যুত্থানের আগে ভারতীয় পণ্য বর্জন, ভারত বয়কট, ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য আমি, আমার দল, আমজনতার দল, আমাদের আরও অন্যান্য বন্ধুরা আমরা আন্দোলন শুরু করি। দেখেন, 24-এ এসে জুলাই মাসে আমরা মুক্তি পেলাম। সেই জায়গা থেকে মুক্তির পরে এই বাংলাদেশে প্রথম ভারতের কাছে হাঁটু গেড়ে বসছে কে? এই সাদা শকুন। হাঁটু গেড়ে কীভাবে বসলো? সময় এবং তারিখটা বলি। 28 আগস্ট 2024, 5 আগস্টে মুক্তির পরে 28 আগস্টে জামাতের এই যে সাদা শকুন বক্তব্য দিচ্ছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং জামাত ভারতের সহযোগিতা চাই। এর প্রেক্ষিতে একই মাসে 31 আগস্ট 2024 ভারত বক্তব্য দিল জামাতের বন্ধুত্বের প্রস্তাব ভারত বিবেচনা করবে। এই যে মুনাফিকি দল সদ্য সার্বভৌমত্বের লড়াই থেকে বের হয়ে, ভারতের আগ্রাসন থেকে বের হয়ে আমরা যখন স্বাধীনভাবে চলছি, তখন প্রথম ভারতের কাছে হাঁটু গেড়ে সহযোগিতা চাইছে এই মুনাফিকের দল, যারা পাকিস্তানকে নাপাক রাষ্ট্র বলেছিল। যখন ধর্মের ভিত্তিতে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পাকিস্তান জন্ম নেয়, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে নাপাক রাষ্ট্র বলেছিল এই মুনাফিকেরা। 71 সালে এই মুসলিমদের উপর গণহত্যা, ধর্ষণ চালায় এবং 24 সালে 28 আগস্ট এই শয়তানরা, এই সাদা শকুনরা কি বলল দেখেন, ভারতের সহযোগিতা চাই। আর কোনো রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন হলো না, এই হারামির বাচ্চাদের সহযোগিতা প্রয়োজন হলো। এবং এরা আজকে শোনায় ভারত নাকি এদেরকে অপছন্দ করে। এনসিপির মঞ্চে জয় বাংলা স্লোগান। নাহিদ ইসলাম উপস্থিত মঞ্চে দাঁড়িয়ে আছেন এবং সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এনসিপির বড় বড় নেতারা সেখানে পাটোয়ারি সহ উপস্থিত। সেই জায়গায় আমরা দেখতে পেলাম হঠাৎ করে একজন বক্তা, তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের শেষে তিনি দিলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে স্লোগানটা দিলেন, এবার আসেন মূল কথায় আসে। নাহিদ ইসলামরা প্রতিনিয়ত বলে যে বর্তমান সরকার, বিএনপি সরকার, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে, বিচার করছে না শেখ হাসিনা। তাহলে মূলত কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করলো? প্রশ্নটা আসে কিনা এবার একটু আপনাদের কাছে জিজ্ঞেস করি। জয় বাংলা স্লোগান বিএনপির মঞ্চে হয় নাই, জয় বাংলার স্লোগান হয়েছে নাহিদ ইসলামদের এনসিপির মঞ্চে। তো নাহিদ ইসলামরা প্রতিনিয়ত সবসময় বলে আসে যে বিএনপি নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করছে। ঠিক আছে, ভালো কথা, যুক্তি তর্ক
আলোচনা সমালোচনা হবে, কিন্তু নাহিদ ইসলামরা 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সাথে মিটিং করলেন, প্রকাশ্যে গোপনে অনেকভাবে। ঠিক আছে, শেষমেশ ত্রাণ বিতরণের নামে তারা গেলেন জাতীয় পার্টির নেতার বাসায়, এবং সেখানে গিয়ে একটি সলা পরামর্শ হলো যে দেশটাকে একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, সেই জন্য ছাত্র আন্দোলন প্রয়োজন। ছাত্র আন্দোলন তৈরি হলো। তো ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে কি হলো যে নাহিদ ইসলামরা তারপরে হাসনাত আব্দুল্লাহরা স্পষ্টভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন। কেমন অবস্থা পরিষ্কার করলেন দেখেন, ছাত্রদের নামে যে অছাত্রদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অনেকেরই ছাত্রত্ব নেই, এক কথায়। দ্বিতীয়ত, তারা কোন দাবিতে আন্দোলন করছে, কার বিপক্ষে আন্দোলন করছে সেটার কোনো প্রমাণ নেই। যেমন একজনকে বলা হলো যে আপনি আন্দোলনে কেন এসেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী মিলন স্যারের বিপক্ষে পদত্যাগ চাই। দেখ, মিলন স্যার প্রধানমন্ত্রী না শিক্ষামন্ত্রী সেটা তারা জানে না। যাই হোক, এই হলো তারা ছাত্র। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিসে পড়াশোনা করেন, কোন ক্লাসে, কি কোন কলেজে। তো তিনি উত্তর দিলেন যে আগে তিনি স্কুলে 9 পর্যন্ত পড়াশোনা করছেন, বর্তমানে নাই। তো এই যে নানাবিধ কথা, হ্যাঁ, বিব্রতকর এক পরিস্থিতি। জামাতের নেতা কর্মী, তাদের নারী সংস্থার নেত্রীরা, নানাবিধ যারা আছিল, তারা এইভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হয়। শেষমেশ যেটা প্রমাণিত হয়, সেই আন্দোলনটা ছিল জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং এনসিপির 4 দলীয় ঐক্যজোটের একটি আন্দোলন। তার মানে তারা চায় আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। শেখ হাসিনা বাংলাদেশে আসলে, আওয়ামী লীগ বাংলাদেশে আসলে কুলে উঠে যাবে নাহিদ ইসলামরা এবং এই জামাত ইসলামরা। তখন তো এরা যখন পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, তখন আমার আপনার মতো আমরা যারা প্রতিনিয়ত আওয়ামী লীগের বিপক্ষে, তাদের স্বৈরাচারী মনোভাব এবং আচরণের বিপক্ষে কথা বলেছি, শক্তভাবে দাঁড়িয়েছি, আমাদের উপর আওয়ামী লীগ তখন নির্যাতন নিপীড়ন শুরু করবে। কারণ নাহিদ ইসলামরা তো জোয়ারের বানের পানির মতো, হঠাৎ এসেছিল, আইলো গাইলো, জয় হলো, চলে গেল। আমাদের থাকতে হয়, আমরা থাকবো, বাস্তবতা এটাই। যাই হোক, নাহিদ ইসলামরা আজকে শুধু নতুন না, প্রতিনিয়ত অনেক আগে থেকেই তারা আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে, করে যাচ্ছে। সেই জন্য তাদেরই নেতা, যদিও সাবেক আওয়ামী লীগ নেতা, তিনি মঞ্চে উঠে জয় বাংলা স্লোগান দিলেন, এবং সেই মঞ্চে নাহিদ ইসলাম ইমাম তিনি উপস্থিত ছিলেন। শুধু তাই না, আরো একটি জায়গায় দেখতে পেলাম এনসিপির আরেকটি আলোচনা সভা হয়তো, তো সেখানে নাহিদ ইসলাম উপস্থিত, সেখানে আরেকজন নারী নেত্রী, তিনিও স্লোগান দিচ্ছেন জয় বাংলা বলে। তিনি আবার বলতেছেন ভারত না দিল্লি না ভারত, ভারত ভারত। যাই হোক, এটাও একটা মনে হচ্ছে ওনারা অনেক ভারত বিদ্বেষী। এই যে ভারত বিদ্বেষী দেখানো মনোভাব আর বাস্তবতার মিল, দুইটা কিন্তু একেবারেই ভিন্ন মেরুর।